সকল খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষকে মে দিবসের সংগ্রামী শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। দেশের সরকারি হাসপাতাল যেন ভোগান্তির আরেক নাম। দেশের অন্যতম ব্যস্ত সোহরাওয়ার্দী হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে বাঙালিয়ানায় থাকছে 7 পর্বের এক বিশেষ প্রতিবেদন। আজ দেখবেন প্রতিবেদনটির প্রথম পর্ব। আবারও যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র। আলোচনার মধ্যেই নতুন করে হামলার শঙ্কা ইরানি প্রেসিডেন্টের। মহান মে দিবস আজ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। চিকিৎসা নাগরিক জীবনের মৌলিক অধিকারের একটি। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা, কিন্তু সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীদের। সরকারি হাসপাতালের ব্যস্ততা ও সীমাবদ্ধতার মাঝে একজন সাধারণ রোগীর চিকিৎসা পাওয়ার সংগ্রামের বাস্তব চিত্র নিয়ে আমাদের এই বিশেষ ধারাবাহিক আয়োজন, যেখানে তুলে ধরা হবে কেবল সরকারি হাসপাতালই নয়, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবাদানের মানের চিত্র। শনিবার সকাল 7টা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে টিকিট কাউন্টারের সামনে 5টি লম্বা লাইন। পেটে ও কোমরের তীব্র ব্যথা নিয়ে আমাদের প্রতিনিধি যখন লাইনে দাঁড়ালেন, তখন প্রতিটি সারিতে অন্তত 70 জন মানুষ। কাউন্টার খোলার কথা 8টায়। লাইনটিতে দাঁড়িয়ে দেখা মিলল অসুস্থতার নানা করুণ চিত্র। পাশের লাইনে বরিশাল থেকে আসা এক বাবা তার 4-5 বছরের অসুস্থ ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে। টনসিলাইটিসে আক্রান্ত অসুস্থ শিশুটি বাবার কাঁধে এলিয়ে আছে। সকাল 8টা বাজার কিছুক্ষণ পর টিকিট দেওয়া শুরু হলো। ধীরগতিতে এগোচ্ছে লাইন। অসুস্থ শরীরে এক একটি পদক্ষেপ যেন যন্ত্রণার পাহাড়। প্রায় 2.25 ঘন্টা অপেক্ষার পর 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে তিনি পৌঁছালেন 8 নম্বর কামরার সামনে। সেখানেও দীর্ঘ অপেক্ষা। তবে ভালো দিক হলো চিকিৎসকরা বেশ সময় নিয়ে রোগী দেখছেন, কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়। মাঝে মাঝে হাসপাতালের স্টাফ পরিচয় কিছু লোক সিরিয়াল ভেঙে ঢুকে পড়ছেন। প্রতিবাদ করলে উত্তর আসে, নিয়ম অনুযায়ী প্রতি 3 জন সাধারণ রোগীর পর একজন স্টাফের লোক দেখবেন ডাক্তার। অসহায় রোগীরা নিরুপায় হয়ে মেনে নিচ্ছেন এই অলিখিত নিয়ম। 10:15 ডাক্তারের রুমে ঢোকার সুযোগ পেলেন আমাদের প্রতিনিধি। কাগজপত্র দেখে চিকিৎসক জানালেন অপারেশন প্রয়োজন। ভর্তির জন্য ইনফরমেশন ডেস্ক থেকে ফর্ম আনতে বলা হলো। সেখানে গিয়ে দেখা গেল চরম বিশৃঙ্খলা। যে যত বেশি গায়ের জোর খাটাতে পারছে তার কাজ তত দ্রুত হচ্ছে। অসুস্থ শরীরের ধাক্কাধাক্কি সইতে না পেরে এক পাশে দাঁড়িয়ে থেকে আধা ঘন্টা পর 10 টাকা দিয়ে ফর্মটি সংগ্রহ করলেন তিনি। এরপর চিকিৎসক সুপারিশ লিখে দিলেন 420 নম্বর ওয়ার্ডে ভর্তি হওয়ার জন্য। এভাবে দীর্ঘ লাইনের লড়াই শেষে শুরু হলো হাসপাতালের ভেতরের জীবনের এক নতুন অভিজ্ঞতা। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন নিজেদের যুদ্ধ জাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার, গোলাবারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্য ভিত্তিক কমান্ড সেন্টকম এক বার্তায় এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেন্টকমের কয়েকটি ছবিতে দেখা যায় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক এ বিপুল পরিমাণ রসদ তোলা হচ্ছে। জানা গেছে, রণতরীটি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা দিচ্ছে। যুদ্ধবন্ধের আলোচনা চলার মধ্যে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ওয়াশিংটনের উপর থেকে ইরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক ফোনালাপে মাসুদ পেজেশকিয়ান একথা বলেন। এদিকে ইরান যুদ্ধে নিয়োজিত মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার লক্ষ্যে ডেমোক্রেটদের আনা একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে নাকচ হয়ে গেছে। 30 এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক ভোটাভুটিতে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এমন এক সময় এই ভোটাভুটি হলো যার পরদিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতার ওপর একটি আইনি বাধ্যবাধকতার সময়সীমা শেষ হতে যাচ্ছে। সিনেটে প্রস্তাবটি 47-50 ভোটে পরাজিত হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি মসজিদে 2 বালিকাকে যৌন নির্যাতনের মামলায় সেখানকার ইমাম তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় মসজিদ বিলালে গত 21 ও 27 এপ্রিল ওই দুই শিশুর উপর নিপীড়ন চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। 65 বছর বয়সী তাজুল ইসলাম পরে জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির যৌন নির্যাতনের 4টি অভিযোগ, জোরপূর্বক স্পর্শের 4টি অভিযোগ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার 4টি অভিযোগ আনা হয়েছে। পুলিশ অভিযুক্তের ছবি প্রকাশ করে এমন আরও অভিযোগ থাকলে তা সেক্স ক্রাইম হটলাইন নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে। শ্রমিক অধিকার নিশ্চিত করার জন্য বিশ্বজুড়ে পালিত মহান মে দিবস আজ। এই দিবসটির ইতিহাস নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। দেশজুড়ে বিভিন্ন অপ্রচলিত খাতে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন নারী শ্রমিকেরা। তারা একই পরিমাণ শ্রম দেন, সময় দেন, কাজ করেন। তবে মজুরির ক্ষেত্রে পুরুষের 60 থেকে 70 ভাগ পান তারা। 2006 সালে পাশ হওয়া শ্রম আইনে নারী পুরুষ সমান মজুরির কথা বলা হলেও আজও তা কার্যকর করা সম্ভব হয়নি। ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হয়ে জীবিকা নির্বাহে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে নারী শ্রমিকদের। বাংলাদেশ শ্রম আইনে সমকাজের জন্য নারী ও পুরুষের সমান মজুরির বিধান অন্তর্ভুক্ত আছে। আইনের 345 ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে একই প্রকৃতির বা সমমূল্যের কাজের জন্য নারী ও পুরুষ শ্রমিকদের সমান মজুরি দিতে হবে। অভাবের সংসারে একটু স্বচ্ছলতার আশায় হাড় ভাঙা পরিশ্রম করেন নারী শ্রমিকরা। ক্ষেত খামারে কাজ করতে গিয়ে শুনতে হয় ঠাট্টা বিদ্রূপ। অঞ্চল ও সময় ভেদে পুরুষ শ্রমিকের দৈনিক মজুরি 500 থেকে 700 টাকা, কিন্তু নারী শ্রমিকের মজুরি 250 থেকে 300 টাকা, খুব বেশি হলে 400 টাকা পর্যন্ত যায়। মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সুচিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। রাজধানী নেপিডোর সামরিক কারাগার থেকে তাকে নির্ধারিত বাসস্থানে স্থানান্তরের ছবি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ পেল একে অর্থহীন ও পুরনো বলে দাবি করেছেন তার ছেলে কিম অ্যারিস। 3 বছর ধরে মায়ের শারীরিক অবস্থা নিয়ে কোনো প্রমাণ না পাওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সেনা অভ্যুত্থানের পর 33 বছরের সাজাপ্রাপ্ত 80 বছর বয়সী এই নোবেল জয়ীর সাজার মেয়াদ সম্প্রতি কিছুটা কমানো হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ এখন দেশটির মোট দেশজ উৎপাদনের 100% বেশি ছাড়িয়ে গেছে। একসময় যেটা কল্পনাতীত ছিল সেই সীমা অতিক্রম করে দেশটি এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের রেকর্ড ভাঙার পথে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত 31 মার্চ পর্যন্ত দেশটির জনগণের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $31.265 ট্রিলিয়ন। একই সময়ে আগের এক বছরের জিডিপি ছিল $31.216 ট্রিলিয়ন। সরকার যে পরিমাণ রাজস্ব সংগ্রহ করছে তার প্রতি $1 আয় করতে ব্যয় করছে $1.33। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। এই মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে যে আলভারো আরবেলোয়া আর থাকছেন না সেটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। নতুন কোচ কে হচ্ছেন সেটা নিয়ে মাদ্রিদের অলিতে গলিতে নানা গুঞ্জন চলছে। সেই গুঞ্জনে এসেছে অনেক চমক জাগানো নাম। সাবেক লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ আছেন এই তালিকায়। বিস্ময়করভাবে এসেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনির নামও। আর এসেছে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে এক সময়ের চেনামুখ মরিনহোর নামটাও। বার্সেলোনার পেপ গার্দিওলার সেই অজেয় দলের বিপক্ষে মরিনহোর রিয়ালের চোখে চোখ রেখে লড়াই ভিন্ন মাত্রা দিয়েছিল এল ক্লাসিকোকে। তবে শেষটায় ক্লাবের সঙ্গে সম্পর্ক কিছুটা তিক্ত হয়ে পড়েছিল মরিনহোর। তবু রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাকে ভোলেননি। কার্লো আনচেলোত্তি কিংবা জিনেদিন জিদানকে দ্বিতীয়বার ফিরিয়ে এনে রিয়াল সভাপতি সফল হয়েছেন, কিন্তু মরিনিও কি একই পথের পথিক হতে পারবে? বাঙালিয়ানার সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।